ভালো করে তাকাতেই দেখতে পেলাম আসমা মেয়েটাকে থাপ্পড় মারছে। তারপর আসমা কি মনে করে যেন পড়ে যাওয়া মেয়েটার চুল ধরে সসের বোতল কেড়ে নিয়ে তার ড্রেসের উপর ছুঁড়ে মারলো। আসমার এমন রাগ দেখে নিজেরই গলা শুকিয়ে উঠল। একটা ঢোক গিলে আসমার দিকে তাকালাম, তখন বলল, তুই কি বলেছিলি ড্রেসের দাম ও জোগাড় করতে পারবে না, তাই না? এই নে টাকা। পার্স থেকে কিছু টাকা মেয়েটার মুখের উপর ঢিল ছুঁড়ে মেরে দিল। আসমা, এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই চুপ কর কুত্তা। এই মেয়ের সাহস কত! ওকে তো আমি আজ মেরেই ফেলবো। অবস্থা বেগতিক, তাই আসমাকে এক প্রকার জোর করেই সেখান থেকে নিয়ে আসলাম। আসার পরই, ওই, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? তো কি করব? আর মেয়েটাকে মারছিলা কেন? মারবো নাকি আদর করব? মানে? মানে তোর কি হাত নাই? তোকে যে মারলো আর তুই কিছুই বলতে পারলি না? আর এই যে তোমরা কি কিছুই বলতে পারলা না? সোহানের আর্থিক অবস্থা না হয় খারাপ, কিন্তু তোমাদের তো না। কি বলবো আমরা? সোহান আগে থেকেই আমাদের সবাইকে চুপ থাকতে বলেছে। ওই, তুই ওদের চুপ থাকতে বলছিস কেন? তাছাড়া কি করব? আমি তো একটা ফকির। তোকে একদম মেরেই ফেলবো আর একবার এই কথা বললে। কেন? যেটা সত্যি সেটাই তো বলছি। তোর বলতে হবে না তোর সত্যি কথা। কিছু সময় চুপ থাকার পর আবারও আসমা বলল, জয়, তোমার শার্টের নিচে ওটা টি শার্ট। হুম। শার্ট খুলো। মানে কি বলছে সব? যেটা বলছি সেটা করো। তারপর জয় আর কিছু বলার সাহস পেল না, কারণ আসমা এখনো রেগে আছে। জয় শার্ট খুলে আসমার হাতে দিল। তারপর আসমা আমাকে সাথে করে কলেজের বাথরুমে নিয়ে আসলো। আরে, আমাকে এখানে আনলে কেন? এত কথা বলিস কেন? যা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে শার্টটা পরে নে। তারপর আসমার থেকে শার্টটা নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখলাম আসমা দাঁড়িয়ে আছে। এখন চলো। কোথায় যাব? মার্কেটে। এখন? তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? তারপর আসমার সাথে সেখান থেকে চলে এলাম। কলেজ গেট থেকে একটা রিক্সা নিয়ে দুজনে রওনা দিলাম। দুজনে চুপচাপ বসে আছি, এমন সময় আসমা বলল, তুই কোনো কিছুর প্রতিবাদ করিস না কেন? কে বললো প্রতিবাদ করি না? আজ যেটা হলো সেটা। এটাই তো আমাদের দোষ ছিল। তাই বলে এতগুলো কথা শোনাবে? সেটা তো তুমিও বলো। তোর সাথে কথা বলে বাবা আমি পারবো না। তারপর কিছু শার্ট প্যান্ট আমাকে কিনে দিল। মেয়েটা যতটা না রাগী তার থেকে অনেক সরল। বিল দেওয়ার সময় অনেক জোর করার পরেও আমি বিলটা দিতে পারলাম না, কারণ আসমা নিজেই আজ সব টাকা দিল। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে আসমার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। রাতে ফেসবুকিং করছি, হঠাৎ করে আসমার কথা মনে পড়তেই কল করলাম। কেমন আছো? তোকে না বলছি আর কল করবি না? আরে আমি সোহান। কি? কুত্তা! তার মানে তুই এতদিন এসব কথা বলেছিস? কেন, অন্য কেউ বলার ছিল বুঝি? তোর বুঝতে হবে না। কাল তুই আগে কলেজে আয়, তারপর তোকে দেখাচ্ছি কার কত জন্ম হয়েছে। কথাটি বলে কলটা কেটে দিল। আমিও আর কিছু না বলে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। আজ কেন জানি না আসমার দেওয়ার ড্রেসটা পরতে ইচ্ছে করছে, কিন্তু পরতে পারছি না। কারণ ভালোবাসার মানুষের থেকে কিছু উপহার পেলে সেগুলো নষ্ট করতে ইচ্ছে করে না। কারণটা আমার থেকে তারাই ভালো জানে, যারা নিজেদের ভালোবাসার মানুষটার থেকে কিছু উপহার পেয়েছে। হ্যাঁ, আসমা আমাকে সামান্য ড্রেস দিয়েছে, তবে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কিছু সময় ভাবনাতে মগ্ন হলাম, কিন্তু বারবার মন থেকে একটাই জবাব বের হচ্ছে, সেটা হলো কিছুদিন পর ড্রেসটা পরি। তারপর আর কিছু চিন্তা না করে আসমার দেওয়া ড্রেসটা আলমারিতে রেখে দিয়ে অন্য আরেকটা ড্রেস পরে নিচে আসলাম। নিচে আসতেই দেখতে পেলাম সবাই নিচে রয়েছে। কি ব্যাপার, আজ সবাই একসাথে? কেন, প্রতিদিন কি আলাদাভাবে থাকি? তা না, বাট সবাই একসাথে গল্প করছে, এটা দেখে অনেক ভালো লাগছে। তা ঠিক বলেছিস। আর তুই কি আজ কলেজ যাবি? হ্যাঁ, কেন? তোর ছোট খালা আর রিমি আসবে। তো আমি কি করব? রিমিকে সাথে নিয়ে একটু ঘুরতে। আমি পারবো না। ঠিক আছে, তোর বাসায় থাকতেও হবে না। আম্মা, আমি আর আপনি তো বাসায় আছি। আন্টি না হয় আপনার সাথে গল্প করবে, রিমি আর আমি দুজনে গল্প করব। হ্যাঁ আম্মু, এটাই ভালো। তোর ভালো দেখতে হবে না। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আরে, খাবার তো খেয়ে যা। না ভাবি, আমি বাইরে থেকে খেয়ে নিব। না খেয়ে গেলে আমি আসমাকে কল করে বলে দিব তুমি আমার কিউট দেবর। এই না ভাবি, এটা প্লিজ ওকে বলো না। তাহলে খেয়ে যাও। ঠিক আছে। তারপর আর কি,
এক প্রকার জোর করে খাওয়ানো হলো। খাবার খাওয়া শেষ করে কলেজের দিকে রওনা হলাম। প্রতিদিনের ন্যায় আজকে আসমাকে আড্ডা দেয়া দেখলাম না। ক্লাসে গেলাম, সেখানেও পেলাম না। মন খারাপ করে বসে আছি। কিছুক্ষণ পর আসমাকে কল দিলাম, ধরলো না। তাই ভাবিকে বললাম আসমার কি হয়েছে জানতে। কিছুক্ষণ পর ভাবি ফোন করে বলল আসমা নাকি অসুস্থ, তাই কলেজে আসেনি। ভাবির সাথে কথা বলা শেষ করে জয়কে সাথে নিয়ে ক্লাসে গেলাম। যথারীতি সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। কিছু সময় পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। ভালো করে তাকাতেই দেখলাম রিমি বসে আছে। কিরে, ডাকছিস কেন? ওই কুত্তা, এখন কেউ ঘুমায়? আমি ঘুমাই, তুই যা এখন। যাব না। না গেলে আমিও আন্টিকে বলে দিব তোর আর সজলের রিলেশনের কথা। এই না ভাইয়া, আমার এটা করিস না। তাহলে এখন তুই যা। তুই ঘুমা কুত্তা। রিমি বকা দিতে দিতে রুম থেকে চলে গেল। আর রিমি আমার ক্লাসমেট, যদিও আমরা এক কলেজে না, তারপরেও আমরা সেম ইয়ার। আর সজল হলো ওর বয়ফ্রেন্ড। 6 মাসের রিলেশন। থাক, আপনাদের আর শুনতে হবে না। এখন আমি একটু ঘুমাই। রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। নিচে আসতেই দেখলাম ভাবি আর রিমি ছাড়া সবাই বসে আছে। হয়তো তারাও দুজন গল্প করছে। কিছুক্ষণ খালার সাথে গল্প করে সেখান থেকে ভাবির রুমে চলে এলাম। যেটা ভেবেছিলাম সেটাই, রিমিও এই রুমে। ভাবি কি করো? ওই, কারো রুমে ঢুকতে যে পারমিশন লাগে সেটা কি তুই জানিস? আমি না জানি না, বাট তুই যে আমার রুমে পারমিশন না নিয়ে গেছিলি, সেটার কি হলো? আরে ওটা তো আমি। থাক, তোমাদের আর ঝগড়া করতে হবে না। সেটাই। আর ভাবি, পরে কি আসমার সাথে ফোনে কথা বলছিলা? না, পরে আর কথা হয়নি। ও ঠিক আছে। আসমা কে রে? তোরে বলতে যাব কেন? তুই নাই বললি। ভাবি, তুমি বলো। না ভাবি, তুমি বলবা না। আরে, বললে সমস্যা কি? সেটাই। ভাবি, তুমি বলো। তারপর যা হওয়ার সেটাই হলো। ভাবি সবকিছু রিমিকে বলে দিল। আর শুরু হলো রিমির পাগলামি। পুতিটা এখন আমার জান শেষ করে ফেলবে। সেখানে আর না থেকে রুমে চলে আসলাম। রুমে আসার পর কিছু সময় বন্ধুদের সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ক্লাস করছি এমন সময় স্যার একটা নোটিশ দেওয়ার জন্য সবাইকে মনোযোগী হতে বলল। তাই স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। সব শুনে বুঝতে পারলাম আগামীকাল আমাদের কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে যাই হোক, নোটিশ শোনার পর আবারও ক্লাসে মনোযোগী হলাম, কিন্তু পারছি না, কারণ সারাটা ক্লাস বিরক্ত করছে। বিরক্ত বলতে আসমা ক্লাসের সময় মাঝে মাঝেই আমার দিকে তাকিয়ে এমন ভঙ্গিমা করছে মনে হচ্ছে আমাকে ক্লাস শেষ হলে চিবিয়ে খাবে। আস্তে আস্তে কিছু বকাও দিচ্ছে, সেটা আমি স্পষ্টই বুঝতে পারছি। আর যেগুলো বলছে আমি শিওর সেসব বকা আমায় অতি চিরচেনা বকা, কুত্তা, ফকি ইত্যাদি। কোনোরকম ক্লাসগুলো শেষে বাইরে বের হয়ে আসলাম। বাসায় আসার জন্য চলে আসছিলাম, হঠাৎ পেছন থেকে কাঁধে হাত দিল। পিছু ঘুরতেই দেখলাম আসমা। কিছু বলবা? তোরে কাল কি বলছিলাম? কি বলেছিলা? তোকে কোন ড্রেসটা পরতে বলেছিলাম? ভালোবাসার মানুষের হাত থেকে পাওয়া উপহার আমার মতো মজনুমার্কা ছেড়ে বিনা সময় এগুলো পরে নষ্ট করতে চায় না। মারলা কেন? তুই আমার কথা শুনিস নাই তাই? এটা মোটেও ঠিক করো নাই। কোনটা ঠিক করি নাই শুনি? এই যে বাচ্চা ছেলেকে একা পেয়ে নির্যাতন করছো। ওলে আমার বাবুটালে, তা তোকে নির্যাতন করলে কি করবি শুনি? আমি কিছু করতে পারবো না, তবে তবে কি? তবে আল্লাহ সইবে না। কি কইলি তুই? মজা করছিলাম, তবে তোমাকে আজ হেব্বি লাগছে। মন চাইছে একটা কিস করি। নে, 2টা কিস দিলাম। দূর, ভাল লাগে না, আমি গেলাম। ওই দাঁড়া। না, তুমি আবার মরবে। মারবো না, সত্যি। তাহলে বলো। কাল কি কলেজ আসবি? কেন, আমাকে ছাড়া কি ভালো লাগে না বুঝি? কুত্তা, তুই 2 লাইনের বেশি বুঝোস তাই না? জি না আপু। তুই কি বললি? কুত্তা, ফকির? কে শোনে কার কথা? হুসাইন বোল্টের দৌড় দিয়া সেখান থেকে ভাগা দিলাম, কারণ এই সময়টুকুতেই 3টা থাপ্পড় খাইছি। না জানি থাকলে আর কয়টা খেতে হবে। তাই সেখান থেকে এক প্রকার পালালাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসেই প্রথমে ভাবি রুমে চলে গেলাম। ওই কুত্তি, তোর এত ভাবির সাথে কি কথা থাকে? তোরে বলবো কেন? তুই এখন চুপচাপ বসে থাক, আমি ভাবির সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো বল, আমার কি? ভাবি, তোমার বোন আজকেও 3টা মারছে। কেন মারলো? ওর কি কখনো কারণ লাগে?
সেটাও ঠিক। তবে ভাবি আমি এখনো চিন্তায় আছি। তোর আবার কিসের চিন্তা? কুত্তি তুই চুপ কর। ওকে, চুপ। তুই বল। আমার মনে হয় আসমা এখনো আমাকে ভালোবাসে না। কিভাবে বুঝলা? ও তেমন কোনো কাজই করে না, শুধু শুধু মারে। চুপ, আমার বোন এমন না। তাহলে কি তোমার দেবর পাগল? আরে না, আমার দেবর তো অনেক কিউট। ভাবি ঠিক আছে, আমি আসমার সাথে কথা বলবো। মনে থাকে যেন। সেখানে আরো কিছু কথা বলে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় রিমির ডাকে ঘুম ভেঙে গেল আর বলে গেল নিচে যেতে, আব্বু ডাকছে। বলেই রিমি চলে গেল। আমিও আর শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে যেতে দেখলাম সবাই বসে আড্ডা দিচ্ছে। আব্বুর কাছে গিয়ে বসলাম। আব্বু ডেকেছো আমায়? হুম। কেন? আর তোমার হাতে কি? এটার জন্যই তোমাকে ডেকেছি। হ্যাঁ বলো। কাল তো তোমাদের কলেজে অনুষ্ঠান, তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? কাল তো আমি অতিথি হয়ে যাব, তাই রিমিকে সাথে নিয়ে যাওয়া সম্ভব না। তাই বলছি তুমি কাল রিমিকে সাথে করে কলেজে নিয়ে যাবে। কিন্তু আব্বু ওই কুত্তি আমাকে জ্বালিয়ে মারবে। না, তোকে সত্যি জ্বালাবো না। কিন্তু আব্বু আমি ওকে কাল নিতে পারবো না। কেন পারবে না? আসলে আমি এত কিছু জানতে চাই না। কাল তুমি ওকে সাথে করে নিয়ে যাবে, ব্যাস। ঠিক আছে। তারপর সবাই আমার কথা বলা শুরু করলো, কিন্তু তাদের কথা পুরোটাই আমার মাথার উপর দিয়ে ভেসে যেতে লাগলো। তারপর সেখানে আর না থেকে রুমে চলে গেলাম। মন চাইছে কুত্তিটাকে জলে চুবাইতে। কালকের জন্য কত প্ল্যান করে রাখছিলাম, মনে হচ্ছে সব কিছুতে জল ঢেলে দিল। মাথাটাও কাজ করছে না। থাক, এত কিছু ভেবে লাভ নাই, যা হবার পরে দেখা যাবে। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে যাওয়ার জন্য তৈরি হব, এমন সময় আসমান দেওয়ার ড্রেসের কথা মনে পড়লো। ভাবছি মেয়েটাকে একটু সারপ্রাইজ দিলে কেমন হয়। তাই আর কিছু না ভেবে আসমান দেওয়ার ড্রেসটা পরলাম। তবে মেয়েটার যতই বদমেজাজি হোক না কেন, সবকিছুরই সুন্দর পছন্দ আছে। ও, আপনাদেরকে তো বলাই হয়নি আসমা কেমন ড্রেস উপহার দিয়েছে। তবে এখন শুনুন। সেদিন মার্কেটে গিয়ে একটা শার্ট একটা পাঞ্জাবি কিনেছিল, কিন্তু অবাক করার বিষয় হলো আমার পছন্দের কালারের পাঞ্জাবি। তারপর সেই পাঞ্জাবিটা পরলাম। পাঞ্জাবিটা পরে রিমিকে ডাকবো, এমন সময় আসমা কল করলো। ভাবতেই পারছি না। সে যাই হোক, কলটা ধরলাম। ওই ফকির, এত সময় লাগে কল ধরতে? কি করব, তুমি কল করেছো, আমি বিশ্বাস করতে পারছি না। তাই একটু সন্দেহ হচ্ছিল, যার জন্য একটু দেরি হলো। তোকে কি বলবো? আল্লাহ। ওকে বাদ দাও, এখন বলো কল করছো কেন? আজ একটু তাড়াতাড়ি কলেজে আসতে পারবি? মনে হচ্ছে একটু দেরি হবে। কুত্তা, তুই যদি আজও দেরি করিস তাহলে তোর খবর আছে। কোন চ্যানেলে সম্প্রচার করা হবে গো? ধুর, তোর সাথে কথা বলাই আমার ভুল। আমারও তাই মনে হয়। কি বললি তুই? ওই কি বললাম? তুই আগে কলেজ আয়, তারপর তোকে দেখাচ্ছি। কথাটা বলেই কেটে দিল। কিছু একটা বলবো, সেটা সুযোগটাও দিল না। ধুর, ভাল লাগে না। ফোন হাতে নিয়ে বসে আছি। এমন সময় মনে পড়লো কাল বাসায় আসার সময় আসমার জন্য একটা ঘড়ি কিনেছিলাম। সেটা নিয়ে গেলে হয়তো ও অনেক খুশি হবে, সাথে আজ মার খাওয়ার হাত থেকেও বাঁচবো। তারপর ড্রয়ার থেকে ঘড়িটা বের করে পকেটে নিলাম। ওই কুত্তা, তুই কি মেয়ে যে রেডি হতে এত সময় লাগে? আমার অনেক আগেই হয়ে গেছে। তাহলে আসছিস না কেন? তুই গাড়িতে যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি। রিমি চলে যাওয়ার পর বিছানা থেকে ফোনটা হাতে নিলাম আর মনে মনে ভাবছি আসমাকে নতুন করে প্রপোজ করব। যদি আমার ভালোবাসা গ্রহণ করে তাহলে ওকে পরে কোনো এক সময় বুঝিয়ে বলবো। আর রাজি না হয়ে যাবে কোথায়? ভাবি তো বলছে আসমা আমাকে ভালোবাসে, আমার আব্বুর সম্পত্তিকে না, তাহলে ভয় কিসের? মনে মনে এসব ভাবছি, তখন মনে পড়লো রিমির কথা। অনেকক্ষণ আগে আমাকে ডেকে গেল। রুমে আর না থেকে গাড়ির কাছে চলে আসলাম। তারপর গাড়িতে উঠলাম। উঠার পর দেখলাম রিমি পিছনে বসে আছে। ওই সামনে আয়। কেন? আমি কি তোর ড্রাইভার নাকি যে তোকে এভাবে নিয়ে যাব? এখানেই থাকি না। লাত্তি খাবি কুত্তি, তাড়াতাড়ি সামনে আয়। কুত্তা, তোর জন্য কোনো কিছুতেই শান্তি নেই। কেন? আমার বাবুটার সাথে কথা বলতে চাইলাম। হাহা, বাবু, যাও গিয়ে ফিটার খাওয়াও। দেখ সোহান, সবকিছুতেই মজা নিবি না। ঠিক আছে, নিব না। রিমি, তুই তো একটা মেয়ে, তাই না? কেন, আমাকে কি তোর ছেলে মনে হয়? আরে না, তুই তো আমার কলিজার বোন।
থাক, আর পাম দেওয়ার দরকার নাই। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য এমন করিস। তাহলে তো বুঝতেই পারছিস। এখন সমস্যাটা কি সেটা বল। আসমাকে কি উপহার দেওয়া যায়? গিফট করবি নাকি প্রপোজ করবি? দুটোই। রিং দিতে পারিস? আমি কি বিয়ে করেছি যে রিং দিব? তাহলে ঘড়ি দিতে পারিস। ধন্যবাদ বনু, ঘড়ি কিনেছি। তারপর রিমির সাথে সারাটা রাস্তা কথা বলতে বলতে কলেজে চলে এলাম। গাড়িটা একপাশে পার্ক করার পর অনুষ্ঠানের দিকে এগিয়ে গেলাম। লক্ষ্য করে দেখলাম আব্বু আর প্রিন্সিপাল স্যার নেই। বুঝতে দেরি হলো না, তারা এখন প্রিন্সিপাল স্যারের রুমে বসে আড্ডা দিচ্ছে। সেদিকে আর না ভেবে রিমিকে সাথে করে নিয়ে আসমাকে খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে পাওয়া তো দূরের কথা, আসমার গন্ধটা পাচ্ছি না। সোহান, আসমার ছবি আছে তোর কাছে? না, তবে ভাবির কাছে আছে। এখন ভাবিকে কোথায় পাবো? একটু অপেক্ষা কর, এমনিতেই দেখতে পাবি। ঠিক আছে। তারপর রিমির সাথে কথা বলতে লাগলাম। রিমিও এমন এমন কথা বলে যে না হেসে থাকাই যায় না। রিমির সাথে মজা করছি, হঠাৎ দেখলাম আসমাকে। আজকে মনে হচ্ছে অন্য এক আসমাকে আমি দেখছি। পরনে নীল শাড়ি, খোলা চুল, হাত ভর্তি হরেক রকমের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, এক কথায় আকাশ থেকে নেমে আসা কোনো নীলপরি। আসমাকে দেখে আজ মন চাইছে জড়িয়ে ধরে আদর করি। মনে মনে এসব ভাবছি, তখন আসমা আমাদের পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আসমান এমন কাজ থেকে একটু অবাক হয়নি, কারণ ও আগে থেকেই এমন। তাই রিমির সাথে কথা না বলে দৌড়ে আসমার সামনে গেলাম, কিন্তু আসমা আমাকে দেখেও অন্যদিকে চলে যেতে লাগলো। আসমার এমন ব্যবহার দেখে মন চাইছিল চুল ধরে আচ্ছা মতো পিটাই। আসমা চলে যাবে এমন সময় ওর চুলটা ধরে কাছে নিয়ে আসলাম। আসমাকে এভাবে সবার সামনে কাছে টেনে আনায় আসমা এক প্রকার ভয় পেয়ে যায়, যা ওর চেহারায় স্পষ্ট ভেসে উঠেছে। আর আসমাকে এমন দেখতে নিজেরও অনেক ভালো লাগছিল। তবে আসমা বারবার ছুটতে চাইছিল, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছিল না। হঠাৎ মনে পড়লো আমরা এখন কলেজে, তাই আসমাকে ছেড়ে দিলাম। আসমা আমার থেকে সরে গিয়ে সজোরে কয়েকটা থাপ্পড় মারলো। প্রতিদিন যেভাবে থাপ্পড় দেয় আজ একদম তার ব্যতিক্রম। থাপ্পড় মারার পর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোকে কত ভালো ভাবতাম, আর তুই কি না? যদি তুই আমাকে ভালোই না বাসবি, তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাতি? তুই জানিস তোর জন্য সবাইকে কত মিথ্যা বলতে হয়েছে? আর তুই কি না আজ একটা মেয়ের সাথে বসে হাসাহাসি করছিস? আর এটা ছাড়া তোর মতো ফকিরের বাচ্চা আর কি বা করতে পারে? সেদিন ওই মেয়েটা ঠিকই বলেছিল যে তোরা কলেজ আসিস শুধু বড়লোক বাবার মেয়েকে পটাতে। কথাগুলো একেবারে বলল। আসমার কথা শুনে কিছুটা অবাক হলাম। কিছুটা বললে ভুল হবে, অনেকটাই অবাক হয়েছি। আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু ছেলে মেয়ে আমার প্রতি বাজেভাবে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়ল আব্বুর উপর। আমি স্পষ্ট বুঝতে পারলাম আব্বুর চোখ রাগে লাল হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার এখন কি করা প্রয়োজন। মাথা নিচু করে আবারও আব্বুর দিকে তাকিয়ে দেখলাম প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আব্বু চলে গেল। ওই কুত্তার বাচ্চা, কথা বলিস না কেন? এসব করতে আসিস কলেজে, তাই না? আর আজকে আপুকে বলে দিব যেন তোর মতো ফকিরের বাচ্চাকে আর ড্রাইভার জেনে না রাখে। অনেকক্ষণ রিমি আমাদের কথা শুনছিল, ওর দিকে তাকাতেও কেন জানি না লজ্জা লাগছে। মেয়েটাকে? আসমা। কি আস্তে আস্তে কি কথা বলিস? আমার মন চাচ্ছে তোকে। এই মেয়ে, অনেক সময় ধরে তোর এমন আচরণ দেখছি। কিছু না জেনে না বুঝে অন্যের প্রতি কিছু মন্তব্য করা একটি ভদ্র মেয়ের ব্যবহার হতে পারে না। কি বলতে চাও তুমি? আমি বাজে? সেটা তুমি যা মনে করো। তুমি আমাকে চেনো না আমি কে, আর এই ছোট লোকটার জন্য আমাকে মারলে। তুমি আমাকে চেনো আমি কে? চুপ, একদম চুপ। তুমি কি মনে করছো ও সামান্য একটা ড্রাইভার? সেটা ছাড়া আর কি বা হবে? আর তুমি এত কথা বলছো কেন? জানো আমি ওকে কেন মেরেছি? আজ ওকে মেরেছি শুধু তোমার জন্য। সেটা আমি আগেই বুঝতে পেরেছি কেন ওকে মারছো, কিন্তু চেনো সোহানকে? রিমি তুই চুপ কর। তুই মানে? হ্যাঁ তুই। আমি সোহানের খালাতো বোন। আর তুমি আদৌ কি জানো
সোহান কে? কে তার বাবা? না। এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে সেটা জানো? আমার আপুর শ্বশুর। তোমার আপুর শ্বশুর, কিন্তু সোহানের কে সেটা জানো? তিনি সোহানের বাবা। আর তুমি ওকে কি বলছিলা? ড্রাইভার? হাউ ফানি! আমি তোমার কথা শুনে খুশি হয়েছিলাম যে তুমি আঙ্কেলের টাকাকে নয়, বরং তুমি সোহানকে ভালোবেসো। কিন্তু আজকে কি দেখলাম? ছি! সোহান, আমি গাড়িতে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। কথাগুলো বলে রিমি সেখান থেকে দ্রুত চলে গেল। জানো আসমা, আজ তোমাকে নতুন করে ভালোবাসির কথাটি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে তুমি আমাকে ভুল বুঝলা। সে যাই হোক, তোমাকে আর কখনো বিরক্ত করব না। আর হ্যাঁ, তোমার জন্য একটা ঘড়ি এনেছিলাম, ভালো লাগলে রেখে দিও। ভালো থেকে আর পারলে আমাকে মাফ করে দিও।